এই ফোনটাকে আমি যদি গরিবের স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা বলি তাহলে কি ভুল হবে? ভুল হবে কিনা জানি না, তবে এই মুহূর্তে আমার হাতে যে ফোনটা রয়েছে এটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো। ফোনটাকে এক নজর দেখে আমি ফিদা হয়ে গেছি। আসলে কেন ফিদা হয়েছি, বা এইটা কি এই মুহূর্তে বেস্ট ভ্যালু ফর মানি কিনা, বা এইটা কি নেক্সট জাতীয় ফোন হতে যাচ্ছে কিনা, সেটা জানার জন্য আপনাদেরকে ফুল রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্পেশালি যাদের বাজেট 30 থেকে 35,000 টাকার মধ্যে রয়েছে তারা তো এই ফোনের রিভিউটা মাস্ট বি দেখতে হবে। যদি আমরা ফোনটির স্পেশাল ফিচারের দিকে খেয়াল করি তাহলে এখানে ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ডিজাইনের সাথে আমরা দেখতে পাচ্ছি মেটালিক ফ্রেম রয়েছে, অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, সেই সাথে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট চিপসেট এবং 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সেই সাথে আপনারা পাবেন এতে 90 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও কিন্তু এআই এর বেশ কিছু জাদুকরি ফিচার রয়েছে ফোনটিতে। বাই দ্য ওয়ে, ফোনটি তো প্রাইসই বলা হয় নাই। এর 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 31,999 টাকা, অর্থাৎ 32,000 টাকা। তবে আপনাদের জন্য আরও একটা গুড নিউজ আছে। যদি আপনারা ইনফিনিক্সের নোট 50 সিরিজের কোনো ফোন কিনতে চান তাহলে পকেটে টাকা না থাকলেও অনলি 20% ডাউন পেমেন্টে কিন্তু আপনারা ফোনটা কিনে ফেলতে পারেন 4 মাসের জিরো ইন্টারেস্টে। আর এই ইএমআই সুবিধাটা কিন্তু দিচ্ছে প্লাম প্লে। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্স চেক করুন। বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস, অর্থাৎ ইনফিনিক্স নোট 50 প্রোকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, তারপর দেখতে পাচ্ছি একটি স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, দেন আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাক কভার রয়েছে। এই ব্যাক কভারটি একটু হার্ড, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা যখন ফোনের সাথে লাগালাম তখন ফোনটাকে একটু চিপ কোয়ালিটির মনে হচ্ছিল, বাট আমি এটা ছাড়াই ব্যবহার করব। আর এটা ছাড়া কিন্তু ফোনটা বেশ দারুণ লাগে। বরাবরই ফোনের রিভিউ আমি রিয়ার পার্ট থেকে শুরু করলেও এবার কিন্তু রিভিউটা শুরু হচ্ছে ফ্রন্ট পার্ট থেকে। ফোনটির দিকে এক নজরে তাকালে বোঝার উপায় নেই যে এটি কি স্যামসাংয়ের S25 সিরিজের কোনো ফোন কিনা। না, তবে এইটা ইনফিনিক্স নোট 50 প্রো। প্রথম দেখাতে আমার মতো যে কেউ প্রেমে পড়বে এইটা সত্য। সিমেট্রিক্যাল সিন এবং সাইড বেজাল এই ফোনের একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। একটি ট্রু ফ্ল্যাগশিপ যেমন হয় এটিও কিন্তু দেখতে সেই রকমই। আমার কাছে যে জিনিসটা সবচেয়ে সারপ্রাইজিং লেগেছে সেটা হচ্ছে আমরা 32,000 টাকায় মেটালিক বিল্ডের ফোন পাচ্ছি, তাও আবার অফিসিয়াল। সাইড ফ্রেমটুকু সম্পূর্ণ মেটাল বিল্ডের তৈরি, আর রিয়ার পার্টটুকুতে হাই পিউরিটি জিরকোনিয়াম স্ট্যান্ড পলিশ দেওয়া রয়েছে। হাতে নিলে কেমন যেন একটা ফ্ল্যাগশিপ ফিল পাওয়া যায়। বাই দ্য ওয়ে, এটি বক্সি শেপ ডিজাইনের ফোন। সাইড ফ্রেমটুকু কার্ভ হওয়াতে হ্যান্ডি ফিলটা কিন্তু বেশ ভালোই। ফোনটি খুব একটা মোটা নয়, তবে কিছুটা বাড়ি হলেও প্রপার ওয়াট ডিস্ট্রিবিউশনের কারণে খুব একটা বাড়ি আপনি ফিল করবেন না। তবে বড় ফোন হওয়াতে এক হাতে অপারেট করা অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার। আর ক্যামেরা হাউজিংটি একটু ব্যতিক্রম। এটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই ফোনে আমার আরেকটা ফেভারিট ফিচার আছে, সেটা হচ্ছে আইআর ব্লাস্টার, যেটা দিয়ে মাঝে মাঝে আমি আমার বাসার এসিটাকে কন্ট্রোল করি। এছাড়াও কিন্তু আপনি টিভি, প্রজেক্টর, ডিএসএলআর ক্যামেরা সহ আরও অনেক ইলেকট্রনিক ডিভাইস কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে। ফোনটির টপ সাইডে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, যার পাশেই রয়েছে একটি স্পিকার। অর্থাৎ এই ফোনে JBL এর ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, বেসটাও কিন্তু বেশ ভালো পেয়েছি। তবে প্রপার সাউন্ডের জন্য আপনাকে ভলিউম 80 থেকে 85%-এর মধ্যে রাখতে হবে। ফোনটির স্লটে আপনি অনলি 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ পাবেন, নো SD কার্ড। এই ফোনে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাক নেই, তার মানে ইনফিনিক্স ট্রু ফ্ল্যাগশিপের ভাইব ধরে রাখতে 3.5mm হেডফোন জ্যাক বাদ দিয়ে দিয়েছে। ফোনটির আনলকের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, তবে বরাবরের মতো পজিশনটি নিচুতে। ডিসপ্লে হিসেবে এই ফোনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এতে 144 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। যদিও এটা উইক কোনো ইস্যু নয়, তারপরেও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে আমরা 32,000 টাকার কোনো একটা স্মার্টফোনে 144 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। আর আমার কাছে মনে হয় যে অফিসিয়াল ডিভাইস বা আনঅফিসিয়াল ডিভাইসের মধ্যে আমি এই প্রথমবার এত কম দাম 144 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। বাই দ্য ওয়ে, এতে থাকছে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল, যার PPI ডেন্সিটি 393। এই ডিসপ্লে 1 বিলিয়ন পর্যন্ত কালার শো করতে পারে। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ এবং ডিসপ্লেটাও কিন্তু বেশ শার্প। এতে DCI P3 100% কালার গ্রোমেট রয়েছে। ডিসপ্লেটা কিন্তু এক কথায় জোস, এর দিকে তাকালে আসলে তাকিয়ে থাকতে মন চায়। সো স্পেশালি যারা হচ্ছে গেমিং বা কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ভালো মানের একটা ডিসপ্লে খুঁজছেন এই বাজেটের মধ্যে, তাদের জন্য এটা একটা বেস্ট ডিসপ্লে হতে পারে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। এতে ব্রাইটনেস জনিত কোনো ইস্যু আমি ফেস করিনি। ছবি তোলা সহ বেশ কিছু কাজে আমি ডিরেক্ট সানলাইটে এতে অপারেট করেছি, বাট সানরাইজ ভিজিবিলিটি জনিত কোনো ইস্যু আমি ফেস করিনি। হায়ার রিফ্রেশ রেট থেকে স্ক্রলিং বা ট্রানজ্যাকশন কিন্তু বেশ স্মুথ পেয়েছি, বাট আমরা যখন testUFO.com থেকে টেস্ট করলাম তখন আমরা সর্বোচ্চ রিফ্রেশ রেট পেয়েছি 120 হার্টজ। এর ডিসপ্লেতে আমরা নেগেটিভিটি জনিত কোনো ইস্যু ফেস করিনি, আর টাচ রেসপন্সও ছিল বেশ ভালো। ওভারঅল এই বাজেটে এটা একটা চমৎকার ডিসপ্লে, সেটা কিন্তু আপনাকে মানতেই হবে।
সেকশনে নোটিস করলে আমরা দেখতে পাই চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট, যেটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে থাকছে Mali G57FZ2। হিলিও G100 নিয়ে কিন্তু আমরা বেশ কিছু ফোন রিভিউ করেছি এবং এইটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়াও দিয়েছি। তবে আমি একটা কথা জাস্ট এই ফোনের জন্য সংক্ষেপে বলে দিই যে এইটা আন্ডার 35K বাজেটের জন্য যথেষ্ট ভালো মানের একটা চিপসেট। তবে আপনি যদি গেমিং বা মাল্টিটাস্কিংয়ের কথা চিন্তা করে এই ফোনটা কিনতে চান তাহলে সেটা কিন্তু আপনাকে খুব বেশি সাপোর্ট দিতে পারবে না। আর আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, যে মাঝে মাঝে শখের বসে গেম টেম খেলেন, তাহলে সেই ক্ষেত্রে এটা আপনাকে খুব একটা বদার করবে না। আমরা এতে পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতো হেভি গেমগুলো প্লে করেছি। পাবজি হায়ার সেটিংসে খেলতে গেলে মাঝে মাঝে আপনি লেগ বা ফ্রেম রিপিট দেখা পাবেন। এই ক্ষেত্রে যদি আপনি লোয়ার সেটিংসে যদি আপনি পাবজি প্লে করেন তাহলে যথেষ্ট ভালো একটা সাপোর্ট পাবেন। আমি প্রায় টানা 40 মিনিট পাবজি প্লে করেছি, তবে এতে হিট যেটুকু হয়েছে তবে সেটা খুব একটা এক্সেসিভ সেরকম কিছু না। দেন আমরা এতে প্লে করেছি কল অফ ডিউটি, সেটার পারফরমেন্স এবং গ্রাফিক্স যথেষ্ট ভালো ছিল। তারপর আমরা প্লে করেছি অ্যাসফল্ট 9, সেটার গ্রাফিক্স কোয়ালিটি বেশ ভালো পেয়েছি এবং বেশ স্মুথ আমরা কিন্তু গেমটা প্লে করতে পেরেছি। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যাম রয়েছে, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X আর রম হচ্ছে UFS 2.2, যেখানে 256GB রম অর্থাৎ স্টোরেজ রয়েছে। UFS 2.2 তো অনেক দিন হলো, এখন মনে হয় যে এই সংস্কৃতিটা থেকে স্মার্টফোন ব্র্যান্ডগুলো একটু বেরিয়ে আসা উচিত। আমার কাছে মনে হয় যে 30K বা তার উপরে বাজেটের ফোনগুলোতে অবশ্যই UFS 3.1 দেওয়া উচিত। ফোনটি রান করছে XOX 15.0.1-এ, যার টপে থাকছে Android 15। এর UI এক্সপিরিয়েন্স দারুণ ছিল। আইকন থেকে শুরু করে সবকিছু একদমই সাজানো গোছানো ছিল, সবকিছুতেই স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমরা পেয়েছি। খুব বেশি ব্লুটুথ নেই, আগের তুলনায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আমার প্রায় 20 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু পাইনি। এবারে আসি এর ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। দেন ফোনটির তারে একটি ফ্লিকার সেন্সর দেওয়া হয়েছে। আর ফোনটির সেলফিতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থেকে প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো মানের ছবি পাবেন। ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড, যা এই প্রজন্মের কাছে দেখতে বেশ ভালোই লাগবে। তবে সবুজ কিছু পেলে একটু বেশি আর্টিফিশিয়াল করে তোলে, যেটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে, আর ডাইনামিক রেঞ্জটাও বেশ ভালোই পেয়েছি। শেডিউ এরিয়াগুলোকে বেশ ভালোভাবেই কন্ট্রোল করতে দেখা গেছে। আপনারা যদি এই ছবিটার দিকে নোটিস করেন তাহলে দেখেন যথেষ্ট ভালোভাবে শেডিউ এরিয়াগুলোকে কন্ট্রোল করতে পেরেছে। ছবিতে কালার শিফটের বিষয়টি নোটিসেবল ছিল না। আর প্রাইমারি ক্যামেরার স্ক্রিন টোন কিন্তু ন্যাচারালি থাকে। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন ভালো ছিল, সাবজেক্ট এবং অবজেক্ট বেশ ভালোভাবে ডিটেক্ট করতে পারে। ব্লারও ন্যাচারাল বলা যায়, যা এই প্রজন্মের কাছে বেটার ফিল দিবে। পোর্ট্রেট মোডের ফেজ একটু স্মুথ হয়ে যায় আর ওভারঅল স্যাচুরেশনটা একটু বেড়ে যায়। আর ইয়াং জেনারেশন তো পোর্ট্রেট মোডে এই ধরনের ছবি বেশি পছন্দ করে। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ দারুণ লেগেছে। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। সেলফি ক্যামেরার ফেজ একটু বেশি স্মুথ হয়ে যায়, এটা দেখলাম ডে লাইটেও হয়, এটা লো লাইটেও হয়। অনেক সময় এক্সপোজার ব্যালেন্স প্রপারলি মেনটেন করতে পারে না, যেমন এই চুলের এই অংশটার দিকে খেয়াল করে দেখবেন যে এক্সপোজার ব্যালেন্সটা খুব একটা ঠিক নেই। সেলফিতে পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন বেশ ভালো লেগেছে আমার কাছে, পাশাপাশি ব্লাডটাও ন্যাচারাল ছিল। আর ছবিগুলো স্যাচুরেটেড হওয়াতে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, রিয়ার ক্যামেরার মতোই। ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। মেইন ক্যামেরা থেকে যখন আলট্রা ওয়াইড ক্যামেরা শিফট করছিলাম তখন ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস কিছুটা কমে যাচ্ছিল। কম্পারেটিভলি আমরা মোটামুটি ভালো এবং চলনসই ছবি কিন্তু আমরা আলট্রা ওয়াইড সেন্সর থেকে পেয়েছি। এআই এর এই যুগে ইনফিনিক্সও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু এআই এর বেশ কিছু ফিচার্স যুক্ত করেছে। তার মধ্যে আপনি যদি এআই স্টুডিওটা ইউজ করেন তাহলে দেখবেন পিছনে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে এটাকে এমনভাবে রিমুভ করে যেটা দেখে বোঝার উপায় নেই নর্মালি যে এখানে কোনো অবজেক্ট ছিল। আমি বলতে চাচ্ছি যে এটা প্রপারলি কাজ করে। থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আমরা অনেক সময় এই ধরনের বেটার রেজাল্ট কিন্তু আমরা পাই না। এই ফোনে নাইট মোডে কিন্তু দারুণ সব ছবি তুলতে পেরেছি আমরা। ছবির কোয়ালিটিগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ছবিতে কিন্তু কম্পারেটিভলি নয়েস এবং গ্রেনটা কম পেয়েছি এবং লো লাইটে কিন্তু দারুণ সব ছবি তুলতে পেরেছে এর ক্যামেরা। ফোনটির ক্যামেরা সর্বোচ্চ 2K রেজলিউশন ভিডিও শ্যুট করতে পারে, তবে 2K-তে স্টেবিলাইজেশন নেই। এক্ষেত্রে 1080p-তে বেশ স্টেবল ফুটেজ পাওয়া যায়। ওভারঅল ফুটেজের কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি ব্লগিং করেন বা টিকটক বা রিলস ভিডিও করতে চান তাহলে এটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিতে পারবে। এবার এসে ফোনটির পাওয়ার সেকশনে। এতে 5200 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, যার সাথে কিন্তু বক্সে রয়েছে একটি 90 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়াও কিন্তু 30 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। এছাড়াও এতে কিন্তু 10 ওয়াটের রিভার্স চার্জার ফ্যাসিলিটিসও রয়েছে। ইনফিনিক্স যে পাওয়ার সেকশনে আসলে কত কি ইন্টারেস্টিং ফিচার্স যুক্ত করেছে সেটা কিন্তু আমরা আগের ফোনগুলো রিভিউয়ের সময় বলেছি। যেমন এই ফোনে কিন্তু বাইপাস টেকনোলজি রয়েছে। বাইপাস টেকনোলজি কিন্তু ফোনের ব্যাটারি হেলথের জন্য অনেক ভালো একটা জিনিস।
90 ওয়াটের এই ফাস্ট চার্জার দিয়ে আপনি এই ফোনটাকে 38 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর 5200 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে এতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি যখন এই ফোনটাকে নর্মালি ইউজ করছিলাম তখন একদিনের বেশি অনায়াসে চলে যাচ্ছিল। আবার হেভি ইউজ করে কাছাকাছি একদিনের কাছাকাছি বা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আমি পেয়েছি। আই হোপ ব্যাটারি ব্যাকআপও আপনাকে সন্তুষ্টই রাখবে। এবার এই ফোনটি আদার্স সেকশন নিয়ে কথা বলি, যেমন ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু টেস্ট করলাম, একদমই পারফেক্ট আছে। আর এই ফোনে কিন্তু ব্লুটুথে 5.4 ভার্সন ইউজ করা হয়েছে। এছাড়াও কিন্তু এনএফসি রয়েছে, ইনফ্রারেড রয়েছে এবং কিন্তু বিল্ট ইন এফএম রেডিওর ফিচার্সও রয়েছে। বাই দ্য ওয়ে, ফোনটির সব বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বললাম। এখানে ভালো বিষয়ের পাশাপাশি যেসব উইক পয়েন্ট রয়েছে সেইগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। সো এখন যদি আমি একটু সামারাইজ করি যে আসলে এই ফোনটাকে আপনার জন্য কেনা ঠিক হবে নাকি ঠিক হবে না, নাকি আমরা শুরুতে যেটা বলছিলাম যে এইটা কি বেস্ট ভ্যালু ফর মানি কিনা বা এইটা জাতীয় ফোন কিনা, আমি যদি এক কথায় বলি তাহলে এইটা আপনি যদি গেমার না হয়ে থাকেন বা হার্ডকোর গেমার না হয়ে থাকেন, মডারেট ইউজার হয়ে থাকেন, তাহলে কিন্তু এইটা আপনার জন্য বেস্ট ভ্যালু ফর মানি। কারণ এরকম চমৎকার ডিজাইন, ভালো মানের চিপসেট, ভালো মানের ক্যামেরা, চার্জার এবং ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে একটা ভালো একটা প্যাকেজ। সো আমি আমার দৃষ্টিকোণ থেকে ইনফিনিক্স নোট 50 প্রোকে জাতীয় ফোন হিসেবে বলতেই পারি। সো আপনার অভিমত কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।